নমস্কার দর্শক, কবি রয়েছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজকে আমি ভেবেছিলাম যে স্যারের সঙ্গে কথা বলবো 6ই ডিসেম্বর প্রত্যেক বছরের মতো এবছরেও তার রাজনৈতিক দল সিপিআইএম বামপন্থীরা সারা রাজ্যে মিছিল করেন বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে, ঘটনার বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে। কিন্তু আজকে ঘটনা প্রবাহ অন্যদিকে বইল। এই ঘটনার পাশাপাশি জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, ইডির করা মামলায় জামিন পেলেন। স্যার, বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি অবশ্যই বাবরি মসজিদের প্রসঙ্গে আসবো স্যার, কিন্তু এই মুহূর্তে খুব বড় খবর, জামিন পেলেন ইডির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র। কিভাবে দেখছেন স্যার? দেখুন, একটা মামলায় জামিন পাওয়া খুব বড় গুরুত্বপূর্ণ খবর হতে পারে না, কেন ভারতবর্ষের যে আইন, সেই আইন অনুযায়ী একজন মানুষকে বিচারাধীন বহুদিন আটকে রাখা যায় না। সেই সব বিচার করেই হয়তো আদালত জামিন দিয়েছেন। কিন্তু জামিন পাওয়া মানে এই নয় যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি অভিযোগ থেকে মুক্ত পেয়ে গেলেন, অভিযোগ থেকে মুক্ত হয়ে গেলেন এবং তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলবে না। বরং তিনি ইতিমধ্যে অভিযোগ আছে যে আদালতে হাজির হচ্ছিলেন না, এখন তাকে আদালতে হাজির হতে হবে। চার্জশিট দাখিল হয়েছে, ট্রায়াল শুরু হবে। জামিন পেয়েছেন, এই ব্যাপারে খুব উল্লসিত হওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না। কিন্তু স্যার, একই সঙ্গে সিবিআই এর করা মামলাতে তিনি এখনো জামিন পাননি, তার জন্য তার জেল মুক্তি এখনো অনিশ্চিত। কিন্তু কোথাও গিয়ে তো মানুষের মধ্যে একটা এরকম ধারণা তৈরি হতেই পারে যে নিয়োগ দুর্নীতি, স্ক্যামের মতো একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনায় একের পর এক অভিযুক্ত যদি এইভাবে জামিন পেয়ে যান, কেউ জেলের বাইরে বেরিয়ে আসেন, তাহলে জাস্টিস কোথায়? না, জামিন পাওয়ার মধ্যে দিয়ে জাস্টিস না পাওয়ার কোনো সম্পর্ক নেই। জাস্টিস হবে যখন ট্রায়ালটা শুরু হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন চার্জশিটে সিবিআই বলেছেন যে এর সঙ্গে লিস্ট অ্যান্ড বাউন্ড যুক্ত, অর্থাৎ এই বাকু এবং তার ভাইপো এরা সকলেই যুক্ত, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এখন সিবিআই এবং ইডিকে তৎপরতার সঙ্গে এই ট্রায়ালটা শেষ করতে হবে। আরেকটা কথা বলি, ইডির মামলায় জামিন পাওয়াটা অনেক ক্ষেত্রে সহজ হয়। তার কারণ হচ্ছে যে ইডির তদন্তের পরিপ্রেক্ষিতটা খুব সীমিত। ইডির তদন্ত হচ্ছে শুধুমাত্র মানি লন্ডারিং এর বিষয়ে, কিন্তু সিবিআই এর তদন্তের ব্যাপ্তিটা অনেক বেশি। এখন সিবিআই মামলায় জামিন পাননি, তার মানে যে মূল অভিযোগগুলো করা হয়েছিল যে মানি লন্ডারিং এর পেছনে যে দুর্নীতি চক্র আছে, সেই অভিযোগটা থেকে যাচ্ছে। তো সেদিক থেকে এই মুহূর্তে আমি মনে করি না যে এই জামিন পাওয়ার মধ্যে দিয়ে যারা অপরাধ করেছেন তাদের উন্নয়নের কোনো কারণ আছে। নিশ্চয়ই সাধারণ মানুষ তারা উদ্বিগ্ন যে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল শিক্ষাক্ষেত্রে, তার দ্রুত কেন বিচার হচ্ছে না। তার দ্রুত বিচার হোক, এটা আমরা সকলেই চাই এবং আমার বিশ্বাস সিবিআই তারা তৎপরতার সঙ্গে তা করবেন। যদিও মাথায় রাখতে হবে যে রাজনৈতিক স্তরে আমরা দেখেছি যে সিবিআই ইডিকে যে নিয়ন্ত্রণ করে পিএমও, তার সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা গোপন, যেটা চলতি কথায় বলে, সেটিং আছে। যেমন আমরা চিটফান্ড মামলায় দেখেছি, নারদা মামলায় দেখেছি। সেই আশঙ্কা মানুষের মধ্যে আছে। কিন্তু এটা সত্য বলবো, যেহেতু বিষয়গুলো সুপ্রিম কোর্টের নজরে এখনো খুব তীক্ষ্ণভাবেই রয়েছে এবং দেখেছেন আপনারা সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জি জামিনের ক্ষেত্রে যে সমস্ত মন্তব্য করেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সব কথা মাথায় রেখে আমাদের আশা রাখতে হবে যে তাদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং তাদের সকলেই সাজা পাবেন। সুপ্রিম কোর্টের পরে নিম্ন আদালতেও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ভর্তিত হয়েছেন। যদিও পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন তিনি নির্দোষ এবং তার 73 বছর বয়স, তিনি অসুস্থ। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কি ঘটতে পারে বলে আপনার মনে হয় স্যার? দেখুন, নিশ্চয়ই তিনি অসুস্থ, সেই সহানুভূতি থাকতে পারে, কিন্তু তিনি কিছু জানেন না, তিনি কিছু করেননি, এটা যাহা মিথ্যে কথা। কেন আমরা বিভিন্ন তথ্য দিয়ে ইতিমধ্যেই আদালতকে প্রাথমিকভাবে বিশ্বাস করাতে পেরেছি যে পার্থ চট্টোপাধ্যায় শুধু নয়, গোটা মন্ত্রিসভাই পার্থ চট্টোপাধ্যায় পরবর্তীকালেও এই মন্ত্রিসভায় যারা ছিলেন সকলেই আজকে কিন্তু তদন্তের আওতাভুক্ত। যেমন ধরুন, এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরিকে রক্ষার জন্য ক্যাবিনেট তারা সিদ্ধান্ত করে নতুন পদ তৈরি করছেন, এটাও কিন্তু সিবিআই এর তদন্তের আওতাভুক্ত আছে।
সুপ্রিম কোর্ট এই তদন্তের ক্ষেত্রে কোন রকম স্থগিতাদেশ দেয়নি। হুম হুম। সুতরাং বিষয়টা এখনো সম্পূর্ণই সিবিআই তদন্তের অন্তর্ভুক্ত। সিবিআই কতটা সততার সঙ্গে তদন্ত করবেন সেদিকেই আমাদের নজর থাকা দরকার। স্যার, যে বিষয় দিয়ে শুরু করেছিলাম, আজকে আপনার দল প্রত্যেকবারের মতো এবছরেও সারা রাজ্যে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান দিচ্ছেন বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে। তার মানে আপনারা এখানে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আবার আপনারা একই সঙ্গে আজকে স্লোগান দিলেন, আমরা দেখলাম বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে। তাহলে আপনাদের অভিযোগের সূচিমুখটাকে হিন্দু না মুসলিম, কাদের বিরুদ্ধে আপনারা, কাদের পক্ষে আপনারা? আমাদের আমাদের সূচিমুখ হচ্ছে ধর্মীয় মৌলবাদ, না হিন্দু না মুসলিম। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বহু মানুষ আছেন যারা সবার সঙ্গে তাদের ধর্মীয় বিশ্বাস আচার পালন করেন, কিন্তু তারা মনে করেন না যে অপরের ধর্ম পালনটাও অপরাধজনক। ভারতবর্ষের বুকে হিন্দু মৌলবাদী প্রবণতাটা সাম্প্রতিককালে বৃদ্ধি পেয়েছে আমরা দেখেছি, এবং তারই একটা জঘন্যতম নিদর্শন হচ্ছে বাবরি মসজিদ ভেঙে ফেলা। আমি বলি একটা স্থাপত্যকে ভেঙে ফেলা। মনে রাখতে হবে যে ভারতবর্ষের বুকে যত স্থাপত্য তৈরি হয়েছে সে যে নামেই হোক না কেন, সেগুলো কিন্তু তৈরি করেছে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী। ভারতবর্ষের শ্রমিকেরা কিন্তু এই স্থাপত্য কর্মগুলো তৈরি করেছেন, সেটা রক্ষা করা কিন্তু সভ্য সমাজের দায়িত্ব। এখন সেই স্থাপত্য তৈরি করার ক্ষেত্রে কারা পৃষ্ঠপোষকতা করেছেন এটা বিবেচ্য হতে পারে না। বিবেচ্য হচ্ছে এই স্থাপত্য কর্ম আমাদের অধিকার। আমার দেশের শ্রমিকরা এত বড় একটা স্থাপত্য কর্ম করতে পারেন তাকে গ্লোরিফাই করা, সেটা না করে আসলে যারা মূলত দার্শনিক দিক থেকে বিভিন্ন মানুষের বিরুদ্ধে, যারা মনে করেন ক্ষুদ্র মানুষ শ্রমজীবীরা ব্রহ্মার পায়ের থেকে জন্মেছেন বা উচ্চবর্ণের লোকেরা উপর থেকে জন্মেছেন, সেই দর্শনজাত চিন্তা থেকে তারা কোনো শ্রমজীবী কৃতিত্বকে কৃতিত্ব দেন না। আজকে ধরুন যে রাম মন্দির করা হলো লক্ষ কোটি টাকা ব্যয় করে, রাম মন্দির তৈরি করেছে শ্রমিকেরা। অবশ্যই। এখন আগামী দিনে যে এমন একটা পরিস্থিতি হয় যে এটা রাম মন্দির বলে ভেঙে ফেলা হচ্ছে, সেটা নিন্দনীয় হবে। কারণ এটাকে রক্ষা করতে হবে আমাদের শ্রমজীবী ছিল। যদি সত্যি কেউ ঐতিহাসিক ভাবে মনে করেন তাদের কাছে তথ্য প্রমাণ থেকে থাকে যেখানে আগে একটা স্থাপত্য কর্ম ছিল মন্দির নামে, সেটাকে ভেঙে পরবর্তীকালে আরেকটা স্থাপত্য কর্ম হয়েছে মসজিদ নামে, তো সেটা তো ইতিহাসের লেখার মতো বড় বড় করে প্রচার করতে পারেন। এই স্থাপত্য কর্মের পাশে একটা খুব বড় হোর্ডিং করতে পারেন যেখানে এক সময় একটা মন্দির ছিল, সেটাই বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষার ব্যাপার হতো। কিন্তু একটা স্থাপত্য কর্মকে ধ্বংস করে দিয়ে উল্লসিত হওয়ার পেছনে অসভ্যতা বা বর্বরতা ছাড়া অন্য কিছু প্রমাণ হয় না। তার মানে আপনি ধর্মীয় সৌধগুলোকে, ধর্মীয় স্থাপত্যগুলোকে, যে কোনো সৌধকে আপনি ইতিহাসের স্মারক হিসেবে দেখতে চাইছেন, সময়ের স্মারক হিসেবে দেখতে চাইছেন। প্রত্নতাত্ত্বিক দিক থেকে এসব রক্ষা করাটা আমাদের কাজ। এখানে মানব সভ্যতা বিকাশের একটা অঙ্গ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করতে হয় স্যার, যে আজকে বাংলাদেশে যখন রবীন্দ্রনাথ নজরুলের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, একেবারে নিন্দনীয়, সেটাও করছে মৌলবাদীরা। মূল বিষয়টা মৌলবাদ, বিষয়টা হিন্দু মুসলমান নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মৌলবাদী দৃষ্টিকোণের বিরুদ্ধে আক্রমণ করো। তুমি ধর্ম আচরণ করো, কে বাধা দিচ্ছে, বাধা দেবে কেন? কিন্তু আমার ধর্মকে আমি ব্যবহারিক করতে গিয়ে অন্য ধর্ম তাদের বিশ্বাস তাদের আচরণের উপর ধ্বংসাত্মক কার্যকলাপ চালাবো, সেটাকে আমরা সমর্থন করি না। আজকে বাংলাদেশে যেটা হচ্ছে সেটাও কিন্তু একটা মৌলবাদী ঘটনাকে প্রকাশ হচ্ছে। বাংলাদেশের মানুষ তার বিরুদ্ধে মুখে দাঁড়াবেন, সেই প্রতিরোধের আন্দোলনটাকে আমাদের উৎসাহিত করা উচিত। হচ্ছে তো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেখলাম মিছিল করছেন, বাংলাদেশের সর্বধর্ম সমন্বয়ের একটা মিছিল হচ্ছে, সেই সবকে আমরা বরং অনেক বেশি স্বাগত জানাবো এবং ধ্বংসের কাণ্ডকে আমরা নিন্দা করবো, গভীরভাবে নিন্দা করব। যদি আমরা তালিবানদের বামিয়ানের ধ্বংসকে নিন্দা করি, তাহলে বামিয়ানের নিন্দা করি, তাহলে আমাদের এই একই ধরনের কাজ সর্বত্রই নিন্দা করতে হবে। অনেক 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 ধন্যবাদ স্যার কথা বলার জন্য। নমস্কার।